This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছে আমি শর্মিষ্ঠা, নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী শুভজিৎ। দেখুন, আজ সকাল থেকে আমাদের এসএসসি পরীক্ষার দিকে নজর ছিল, কারণ স্বাভাবিকভাবে 9 বছর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা এবং তাও বারবার একাধিক দুর্নীতি প্রকাশ্যে আসার পর, কারণ এটা তো দ্বিতীয় পরীক্ষা। 7 এবং 14 তারিখের পরীক্ষা নির্বিঘ্নে হবে কিনা সেদিকে প্রত্যেকের নজর ছিল, কিন্তু আজকের পরীক্ষা নির্বিঘ্নেই আজ শেষ হলো নবম দশমের লিখিত পরীক্ষা। আজ রাজ্য জুড়ে পরীক্ষা দিলেন প্রায় 3,19,000 প্রার্থী, কিন্তু আমাদের সহকর্মী প্রসেনজিৎ একজন প্রার্থীর বাড়িতে পৌঁছে গিয়েছেন। আমি তার কাছ থেকেই জানতে চাইবো যে আজ সারাদিন তারা পরীক্ষা দিলেন, যদিও এটা তাদের দ্বিতীয়বার যোগ্যতার পরীক্ষা। এই পরীক্ষায় তারা কতটা সন্তুষ্ট, ঠিক নিরাপত্তা পালন করা হয়েছে কিনা, এবং তারা কোথাও আশঙ্কিত নন তো যে এর পরের মানে এই যে পরীক্ষাটা দিলেন এখানেও তাদের দুর্নীতি হবে? কি বলছেন অনামিকা, প্রসেনজিৎ? দেখো, আমি দেখাবো সে অনামিকা যার অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী মেয়ে, তার চাকরি চলে যায় দুর্নীতির দায়ে। চাকরিটা পান ববিতা এবং ববিতার হাত ধরে সেই চাকরি অনামিকার কাছে এসেছিল। অনামিকা, আজকে তুমি যদি যোগ্য শিক্ষক হিসেবে চাকরি করতে, তোমারই তো পরীক্ষা নেওয়ার কথা, আর তোমাকেই বোধহয় পরীক্ষা দিতে হলো মাথা নিচু করে। একদমই তাই। মানে আজকের দিনটা আমাদের জন্য খুব, যত যোগ্য শিক্ষক আছে সবার জন্য খুব লজ্জার, কারণ আজকে আমাদের মানে ইনভিজিলেটর হয়ে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা, সেখানে আমরা এক্সামিনি হয়ে পরীক্ষা দিতে গিয়েছি আর কি, সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটদের সাথে। এটা আমাদের জন্য ভীষণ একটা লজ্জা। নিজেকে যখন ওখানকার যারা মানে ইনভিজিলেটর ছিলেন তারা যখন এটা উঠে দাঁড়িয়ে বললেন যে এখানে কি সবাই ফ্রেশার, মানে এখানে আমার বলতে খুব লজ্জা হলো যে না, আমি ফ্রেশার না, আমি আমি এই স্কুলের শিক্ষিকা। আমার এটা বলতে খুব লজ্জা হলো, কারণ মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে না, আমি হয়তো এই যে পরীক্ষা দিতে এসছি তার মানে হচ্ছে আমি হয়তো অযোগ্য, তার জন্য আবার পরীক্ষা দিতে এসেছি। আজকে আমরা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা এটা কখনো ভাবিনি যে আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। আমরা ভেবেছিলাম কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে হয়তো আমাদের পুনর্বহাল রাখা হবে আমাদের পদে, কিন্তু সেটা হলো না। আজকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া মানে কি একটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যৎ। এখনো ইন্টারভিউ আছে, কোথাও গিয়ে মনে হচ্ছে সেই এসএসসি পরীক্ষা নিচ্ছে, এবং অনেকে মিলে রাষ্ট্রের দুর্নীতি, মানে এই আগামী যে প্রক্রিয়াগুলো আছে সেটা অন্তত স্বচ্ছ হবে নাকি সেখানেও আশঙ্কা? দেখুন, আশঙ্কা তো একটা থেকেই যায়, কারণ আজকে কোনো দোষ না করে মানে সব রকম যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়ে আবার সেই চাকরি অন্যের অযোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য আজকে আমাদের চাকরিটা চলে গেল। এটা তো মনের মধ্যে একটা সব সময় একটা শঙ্কা থাকবে। আমি পরবর্তীতে যেখানেই চাকরি করি না কেন একটা কিন্তু সংশয় থাকবে যে না, অন্যের জন্য কিন্তু আমার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ, এই যে অন্যদের কথা বলছো, সেই অন্যদের দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন বেচারা শিক্ষক, যারা দাগী শিক্ষক। উনি যোগ্যদেরকে নিয়ে হয়তো যদি একটু ভাবতেন তাহলে আমার মনে হয় আজকে আমাদেরকে এই পরীক্ষাটা দিতে হতো না, কারণ পরীক্ষা দেওয়া মানে কিন্তু একটা অনিশ্চয়তা, কারণ সেটা কিন্তু 0 থেকে স্টার্ট। আমার 2016 সাথে 2025 আর কোনো সম্পর্ক থাকলো না। আমি 2016-তে যত ভালোই রেজাল্ট করে আমি চাকরি পেয়েছিলাম না কেন, এখন কিন্তু আমাকে 2025-এর লড়াই আমার একদম সম্পূর্ণ আলাদা। এখানে আমাকে এখন রিটেন কোয়ালিফাই করতে হবে, তারপর আমাকে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে, তারপর হতে পারে আবার দুর্নীতি হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ হচ্ছে দেখুন বিশ্বাসটাই হারিয়ে হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিশ্বাসটাই হারিয়ে গেছে, কারণ যেহেতু আমাদের এই যদি 2016-তে পরীক্ষা দিয়েছি, আজকে 2025 দীর্ঘ 9 বছর পর আবার ওই একই চাকরির জন্য আমাকে পরীক্ষা দিতে হলো, তাহলে কিন্তু হবে না এটা কোনো বলা যাচ্ছে না, অবশ্যই হতে পারে। তো পরীক্ষার হলে গিয়ে মনে কোনো কষ্ট যন্ত্রণা হচ্ছিল? অবশ্যই হচ্ছিল, কারণ আমি তো যখন 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে দিয়েছিলাম। এখন কিন্তু আমি 2 বছর চাকরি করছি স্কুলে, তারপরে আমাকে আবার
পরীক্ষা দিতে হচ্ছে যে ওই চাকরিটা বাঁচানোর জন্য। মানে একদম বুঝতে পারছি প্রসেনজিৎ, স্বাভাবিকভাবে তার একটা অন্যরকম চ্যালেঞ্জ ছিল, কারণ তার চাকরিটাও অনেক পরে এসেছিল, কারণ মন্ত্রী পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী, তারপর তার চাকরি ববিতার কাছে গেল, তারপর এই অনামিকা এই চাকরি পেয়েছিলেন, তার উপর দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণে পরীক্ষার হলে তাকে ঢুকতে হয়েছে। হ্যাঁ, তিনি ফ্রেশার্স নন, নতুন করে শুরু করছেন, 2025-এ আবার শূন্য থেকে তাকে শুরু করতে হলো, সেটা তার কাছে যথেষ্ট একটা চ্যালেঞ্জের। এবং আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় সেই নজরে রেখেছিলাম, সেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের কথা আপনাদের সকাল থেকে শুনিয়েছি। এবং 9 বছর রাজ্যে এসএসসি 9 বছর পর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা স্বাভাবিকভাবে নির্বিঘ্নেই শেষ হলো। আমরা বরং একটুখানি মালদা থেকে আমাদের সহকর্মী ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন পরীক্ষা নিয়ে একবার নজর রাখা যাক। প্রতিবাদ স্বরূপ কালো পোশাক পরে পরীক্ষায় বসলেন চাকরিহারারা। শুধু তাই নয়, তারা এও দাবি করলেন যে এবারেও সেই অস্বচ্ছতাই থাকবে, সেই একই রকম দুর্নীতি, একই রকম টাকার খেলা হতে পারে, এবং তারা এক্ষেত্রেও আশাবাদী নন। শুধু তাই নয়, তাদের যন্ত্রণার কথা বারবার তারা মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে যদিও বহু পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু আবার আশাবাদী, হয়তো এবারে সেই স্বচ্ছতা ফিরে আসবে এবং নতুন করে খুব স্বচ্ছভাবেই শিক্ষক নিয়োগটা সম্ভব হবে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কলমটা দেওয়া হয়েছে সরকার থেকে, তো বলেছিল ট্রান্সপারেন্ট কলম ব্যবহার করতে, তো এটা সরকার থেকে দেওয়া হয়েছে, এটাকে আদৌ মানে ট্রান্সপারেন্ট কলম মানে ওনারা জানেই না, কি করে জানবে এটা ট্রান্সপারেন্ট অর্থটা বুঝতে পারেনি মনে হয়, কারণ ওনাদের মধ্যে তো কোনো ট্রান্সপারেন্সি নেই, সেটাই হাস্যকর ব্যাপার। আজকে আমরা ফাঁসি গলায় দড়ি পড়তে এসেছি, সেই পরীক্ষাটা আমাদের কাছে ফাঁসির মতো, তাই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ কালো ড্রেস পরে এসেছি, যেহেতু ফাঁসির সময় মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, সেই জন্য প্রতিবাদ স্বরূপই এই পরীক্ষাটা দিতে হয়, তাই দিতে এসেছি, আর কিছু না। অবশ্যই মানুষ জীবনে চায় উন্নতি করতে, এবং এটা একটা অভিজ্ঞতাও হবে, পরীক্ষা দেওয়া ভালো। হ্যাঁ, আপার প্রাইমারি আমি 2বার পাস করেছি, ইন্টারভিউ একটুর জন্য হয়নি, 12 সালে এবং পরে 16 সালে 2বার পাস করেছি। হার্ড ওয়ার্ক হ্যাজ নো সাবস্টিটিউট, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, সুতরাং আমি সকল ছাত্রছাত্রীকে উৎসাহ দেব যে পরিশ্রমটা চালিয়ে যাক। শুনলেন আজকে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা আগেও পরীক্ষা দিয়েছিলেন, অনেকের চাকরি চলে গিয়েছে, তারপর তারা পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে যারা আন্দোলন করেছিলেন, যারা আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, তারাও আজ পরীক্ষায় বসেছেন, যেমন সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল। তারা কি বলেছেন আজকে এবার শোনাবো। প্রশ্ন সহজ হয়েছে এবং সেক্ষেত্রে সকলেই বলছে সহজ প্রশ্ন হয়েছে। এখন দেখা যাক, কাট অফ হাই নামবে বলে আশা করা যায়, এবং সেক্ষেত্রে কি হবে না হবে যতক্ষণ না আনসার কি প্রকাশ পাচ্ছে বা আমরা দেখছি ততক্ষণ বলা মুশকিল। তবে সিলি মিস্টেক্স হওয়ারই সম্ভাবনা বেশি। স্বচ্ছতার প্রশ্ন যদি করেন তাহলে তো এখনই বলা সম্ভব না, কারণ আমরা 2019-এও যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম স্বচ্ছভাবেই নিয়োগ হয়েছিল, পরে গিয়ে ধরা পড়ল অস্বচ্ছতা, এবং যাদের ধরা পড়লো তাদের তো বলি হলেই হলো, আমাদেরকেও বলি দেওয়া হলো। তো এখন বলা সম্ভব না, হয়তো আগামী 2-3 বছর পরে গিয়ে আবার নতুন কোন খেলা বেরোবে সেটা তো বলা সম্ভব না আমাদের। কোনো সংস্থা থেকে হায়ার্ড সিকিউরিটি পার্সোনাল যেমন হয় বিভিন্ন জায়গায়, সাধারণত বিভিন্ন পার্টিতে যেগুলো আমরা দেখে থাকি, যারা একটু হেভি ওয়েট ভাড়া করে যাদেরকে রাখা হয় আর কি, আমরা বাউন্সার টাইপেরই বলা যেতে পারে। বা সেটা কারা নিযুক্ত করেছে বা এটা মানে অনুমোদিত নাকি সেটা বলতে পারবো না। আরো পরীক্ষা দিয়েছিল এরকম মনে হয় যেটা, দেখুন এখন মানে সিকিউরিটি উদ্দেশ্যে ওনারা করেছেন নাকি মানে কি পারমিশন ছিল বা কি ইয়ে ছিল সেটা বলতে পারবো না। এটা কমিশন বলতে পারবে যে এটা আদৌ সঠিক পদ্ধতি নাকি বা এটা করা যায় নাকি। আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে, 100% এর বদলা নেব।
আমিও মন থেকে চাই যে আমিও যেন পরীক্ষাটা দিয়ে আমিও যেন স্কুলে ফিরতে পারি। আমার যে এত বছরের একটা আমি তো চাকরিটা পেতে পারতাম আজকে 10 বছর। আজকে আমার স্বপ্নটা আজকে আমি তো আমি আর কি স্কুলে থাকতে পারতাম, ছাত্রছাত্রীদের পড়াতে পারতাম, তাদের সান্নিধ্যে থাকতে পারতাম, কিন্তু সেই সমস্ত কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। আমাদের প্রত্যেকে যারা যোগ্য রেটিং তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি। আজকে আমরা এই মুহূর্তে এসে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, আমরা জানি না। আজকে আমরা পরীক্ষাটা মন থেকে দিতে চাই না, বাধ্য হয়ে দিচ্ছি, কিন্তু জানি না যে আমরা চাকরিটা ফিরে পাবো কিনা, আমরা সেই জায়গাটা যেতে পারবো কিনা, সেই বিদ্যালয়ে সেই যে স্বপ্নটা আমাদের, সেই স্বপ্নটা পূরণ হবে কিনা আমরা সত্যিই জানি না। আমরা আজকে যেমন দেখলাম চিন্ময় মেহবুব তারা প্রতিবাদ জানাতে কালো পোশাক পরে বেরোলেন, অনেকে চুল কেটে প্রতিবাদ জানালেন। রাসমণির ছবি দেখছি, যিনি তার এক মাথা চুল কাটছেন, একেবারে কামিয়ে ফেলছেন এই ঘটনার প্রতিবাদ স্বরূপ। কারণ এতদিন দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য তাদেরকে দ্বিতীয়বার করে যোগ্যতা প্রমাণে পরীক্ষা দিতে হলো। প্রতিবাদ তাদের। দেখুন আজকের পরীক্ষা আমরা কি দেখলাম, যারা চাকরি হারিয়েছেন তাদের পরীক্ষা দিতে হলো। বাংলার অনেক নতুন পরীক্ষার্থী ছিলেন যারা পরীক্ষা দিলেন, কিন্তু জানেন তো আরও একটা বিষয় ভীষণ নজর কাড়লো, ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড় দেখা গেল। কারণ বাংলার যে আজকের পরীক্ষা হলো নবম দশমে, হিন্দি মাধ্যমে বহু শূন্যপদ রয়েছে, কিন্তু তার জন্য বাংলার ছেলেমেয়েদের পাশাপাশি দেখলাম উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী আজ পরীক্ষা দিলেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা। দীক্ষা, এই বিষয়টা ভীষণ একটা চ্যালেঞ্জের এবং ভীষণ নজর কাড়লো যে বাংলার ছেলেমেয়েরাও তারা পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে অন্যরকমভাবে মানে একেবারে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হলো, এবং তার পাশাপাশি লড়াই করতে হচ্ছে নিজের রাজ্যের পাশাপাশি বাইরের রাজ্যের পরীক্ষার্থীদের সঙ্গেও। দেখো 2016 যারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি করছিলেন এত বছর ধরে, তাদের দুর্নীতির জন্য তাদের চাকরি চলে গেছে। যোগ্য পরীক্ষার্থী যারা, তারা আবার দ্বিতীয়বার চাকরিতে বসছেন, তাদের মধ্যে একটা অনিশ্চয়তার ছাপ আমরা সকাল থেকে আতঙ্ক দেখছি চোখে মুখে। কারণ তারা চাকরি করেছেন এত বছর, ফলে 3 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে তাদের পরীক্ষায় বসতে হচ্ছে, সেরকম যেমন একটা চাপ রয়েছে। আবার নতুন ক্যান্ডিডেটও আমরা দেখেছি বাংলার, তারা ফ্রেশার যারা, তারা আজকে পরীক্ষা বসে। কিন্তু আমি রাজা মনীন্দ্রচন্দ্র কলেজে ছিলাম, সেখানে বাইরে আমরা সকাল থেকে এসে দেখছি এখানকার যত চাকরি প্রার্থীর তুলনায় কয়েক গুণ বেশি কিন্তু ভিন রাজ্যে, যার মধ্যে ইউপি, ঝাড়খণ্ড এবং বিহার, সব থেকে বেশি আমরা পেয়েছি উত্তরপ্রদেশের, অর্থাৎ যোগী রাজ্যের, যেখানে 2019-এর পর কোনো রকম সরকারি চাকরি মানে সরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষাই নেওয়া হয়নি। সেখান থেকে বালিয়া থেকে শুরু করে, প্রয়াগরাজ থেকে শুরু করে, এলাহাবাদ থেকে শুরু করে প্রচুর পরীক্ষার্থী এসছেন হিন্দি পরীক্ষা দেওয়ার জন্য, অনেকে আবার ম্যাথামেটিক্সের পরীক্ষা দেওয়ার জন্য। কারণ যেহেতু 2019-এর পরে কোনো রকম শিক্ষক একদম দীক্ষা তুমি আমার সঙ্গে থাকো, দীক্ষা তুমি আমার সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে যে মনীন্দ্র কলেজে যেটা হয়েছে, সেখানে ভিন রাজ্যের পরীক্ষার্থী রয়েছে। তার সব থেকে বেশি উল্লেখযোগ্য যে উত্তরপ্রদেশ থেকে অনেকে এসেছেন, বেশিরভাগ পরীক্ষার্থীই ছিলেন উত্তরপ্রদেশে। স্বাভাবিকভাবে এটা নিয়ে যে রাজনীতির ঝড় উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন বিষয়টিকে নিয়ে। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকেও পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে আসছে, এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে তাদের রাজ্যে চাকরি নেই, নিয়মিত পরীক্ষা হয় না, কতবার পরীক্ষা স্থগিত হয়েছে, এবং তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। এবার বিরোধীরা কি বলবে? এই যে বড় বড় কথা, উৎসাহ, বিভ্রান্তি, মানুষকে ভুল বোঝানো, তাহলে যখন এখানে পরীক্ষা হচ্ছে তাহলে অন্য রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসছে কেন? আমাদের ছেলেমেয়েরা তো একবার বলেনি যে এটা শুধু বঙ্গবাসীদের জন্যই করতে হবে, আমাদের জায়গা কেন অন্য রাজ্যের পরীক্ষার্থীরা এসে নেবে? সেই ধরনের সংকীর্ণতা তো আমরা দেখাইনি। কিন্তু যারা এই মিথ্যাচার করে গেল তাদের চোখে আঙুল দিয়ে আজ বাস্তবটা দেখিয়ে দেওয়ার জায়গা, তোমাদের সরকার শাসিত রাজ্য থেকে চাকরি নেই বলে এ রাজ্যে আসছে তারা পরীক্ষা দিতে। মোদির আর মমতার মিথ্যা কথার উপর তো চাকরি হয় না। মোদি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, বেকারিত্ব বেড়ে গেছে। মমতা চারিদিকে নাকি এত চাকরি দিচ্ছেন, বেকারিত্ব বাড়ছে। সুতরাং এদের এই সমস্ত অবাস্তব
তথ্যবিহীন কথার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাটা খুবই বিপজ্জনক। গোটা ভারতবর্ষে বেকারিত্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দরখাস্ত করবে। কিন্তু ভারতবর্ষ তো একটা দেশ, সেখানে তো আর্টিকেল 14 আর 16 সবার ক্ষেত্রে প্রযোজ্য। বাইরে যে ঘটনা ঘটতো ভিন রাজ্যে, এবার সেটা এ রাজ্যে। বাংলাতে থেকে বাংলায় কথা বলায় চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলো। শিলিগুড়ির ঘটনা, যাকে ছাঁটাই করা হয়েছে তার নাম অভিষেক সেনগুপ্ত। ঠিক কি হয়েছে তার সঙ্গে, কি বিষয়ে তার সঙ্গে ঘটেছে, কোন কোন ঘটনা, কোন কোন পরিপ্রেক্ষিতের সম্মুখীন তাকে হতে হয়েছে, একবার শুনুন তার মুখ থেকে। এখানকার যে কলিগসরা আছে, এমপ্লয়িরা আছে, তারা অনেকেই বাঙালি কাজ করেন। তো ওনার মেন বক্তব্য হচ্ছে যে আমি যেহেতু HR ম্যানেজার, আমি প্রথমে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আমাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। তো সেক্ষেত্রে উনি এটাতে ক্ষুণ্ণ হয়েছেন যে আমি কেন হিন্দিটা বলছি না বেশি করে, এবং কলিগদের মধ্যে মানে কোনোভাবেই আমি যেন বাংলাটা না বলি। প্রথমত গ্রুপ মানে ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না। যেখানে হোক করে ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বলল যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ D লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা, ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। কর্মক্ষেত্রে ধর্মীয় বিভাজনকে উৎসাহ না দেওয়া এবং বাংলায় কথা বলা, তার জেরে এবার এই বাংলাতেই কাজ হারালেন শিলিগুড়ির এক যুবক। শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা ওই যুবককে চাকরিচ্যুত করার পাশাপাশি তাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে। সেই যুবকের অভিযোগ, যে সংস্থায় তিনি কাজ করেন সেখানে সংখ্যালঘু বিদ্বেষ কাজ করে, ধর্মীয় বিভাজন করা হয়, তার প্রতিবাদ করেছিলেন তিনি। একই সঙ্গে সদ্য ছাঁটাই হওয়া এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীর পাশে দাঁড়িয়ে তাকে ফেয়ারওয়েল দিয়েছিলেন এবং তিনি জন্মসূত্রে বাঙালি হওয়ায় অফিসে কিছু কথাবার্তা তিনি বাংলাতে বলতেন, যা কিনা ওই সংস্থার নিয়ম বিরুদ্ধ। ওই সংস্থার নিয়ম অনুযায়ী দপ্তরে শুধুমাত্র হিন্দিতেই কথা বলতে হবে। কিছু কথাবার্তা বাংলায় বলাতেই কার্যত তার উপর ক্ষোভ দেখিয়ে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেন ওই সংস্থার মালিকপক্ষ। এই ঘটনার জেরে মেয়র গৌতম দেব জানান, এই ধরনের ঘটনা, ধর্মীয় বিভাজন এবং একই সঙ্গে বাংলা বলায় চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা অন্তত শিলিগুড়িতে চলবে না। এ নিয়ে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্ম এবং বড় হয়েছেন অভিষেক। গত মার্চ মাসে HR ম্যানেজার হিসেবে তিনি শিলিগুড়ি টি ডিঙ্কার্স ও বনসাল টি নামের একটি কোম্পানিতে যোগ দেন। অভিষেক সেনগুপ্ত তিনি দাবি করছেন যে তার আপত্তি সত্ত্বেও সম্প্রতি এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করে তার কোম্পানি। তাকে বিদায় সংবর্ধনা জানিয়ে কোম্পানির 20 নজরে পড়েন অভিষেক। গত 1 মাস ধরে তার উপর মানসিক নির্যাতন চলছিল। অফিসে তাকে হিন্দি বলতে চাপ দেওয়া হয় বারবার। বলা হয় অফিসে বাংলায় কথা বলা যাবে না। প্রতিবাদ করায় তাকে বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। শোনাবো কি বলছেন তিনি। ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না। যেখানে হোক করে ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বলল যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই
যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ ডি লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা, ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে এসব একেবারে চলবে না, পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে। কি বলেছেন তিনি, এবার সেটা শোনাবো। প্রাথমিকভাবে যেই অভিযোগ পেয়েছি সেটা যাতে যথাযথভাবে তদন্ত হয়। ছেলেটিকে মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে, বাড়িতে সে আশঙ্কায় আছে, এটা শিলিগুড়িতে চলবে না। শিলিগুড়ি সবার জায়গা, তার সাথে কথা বলবো এবং জিনিসটা ইনডেপথ একটা ইনকোয়ারি করে তারপরে যা হয় সেটা আমি প্রশাসনকেও জানাবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই সংস্থার মালিক, যার নাম নিকুঞ্জ বানসাল, তার সঙ্গে। তিনি ফোন বারবার তিনি এড়িয়ে গিয়েছেন এই প্রশ্নটা। একটু বারবার প্রশ্ন করায় তাকে তিনি শেষমেশ এটা বলেছেন যে আমার সঙ্গে নয়, কিছু জানতে হলে পুলিশে যোগাযোগ করুন, কিন্তু তিনি গোটা বিষয়টা এড়িয়ে গিয়েছেন। মিস্টার অভিষেক আপনার এগেনস্টে কমপ্লেন করছেন যে উনি অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए। नहीं, पुलिस स्टेशन का तो ये बात नहीं है, ये तो आपका ऑफिस का बात है। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है। आपको जिससे जो बात करना आप कीजिए, आप मेरे को प्लीज मत कॉल कीजिए। অন্যদিকে RSS এর যে সমন্বয় বৈঠক, সেই সমন্বয় বৈঠকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেশ কিছু বিষয়ে গুরুত্ব সহকারে সেক্ষেত্রে আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে অনুপ্রবেশের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। যোধপুরের বৈঠকে বাংলায় অনুপ্রবেশ বন্ধের দাবি RSS এর তরফ থেকে। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। बंगाल के बारे में भी विशेषकर लोगों ने चिंता व्यक्त की है और वहां कर विशेषकर घुसपैठी जो प्रादुर्भाव वहां पर हो रहा है, लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है, लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं, तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। 1925 সালে যখন RSS তৈরি হয় তখন থেকে ক্রমাগত তারা হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছে, যেটা ভারতবর্ষের যে বহুত্ববাদ তার পরিপন্থী, সেই জায়গাটাকেই আরেকবার উস্কে দিয়ে আরেকবার এগোনোর চেষ্টা করছে এবং বাংলা এবং বিহার স্বাধীনতার আন্দোলনে ভাগ হয়েছে। সেই ভাগ হওয়ার ক্ষত আমরা বয়ে চলেছি। RSS সেই ক্ষত সম্পর্কে জানে না, তারা ইতিহাসকে অস্বীকার করে। আজকে তারা যেটা করছে সেটা এক্সপেক্টেড ছিল, এর আগামী দিনে এর বিরুদ্ধে বাঙালিরা নিশ্চিতভাবে লড়বে। আর অনুপ্রবেশ যেটা অবৈধ, তার কোনো জাতি ধর্ম হয় না, অনুপ্রবেশ ও অনুপ্রবেশই হয়। আজকের এসএসসি পরীক্ষা নিয়ে আরো একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। 75% উপস্থিতি এসএসসির এই প্রথম পরীক্ষায়। ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এবারে সবচেয়ে বেশি ছিল। আজকের পরীক্ষা নিয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি দাবি এসএসসির। নির্বিঘ্নে শেষ আজকের নবম এবং দশমের লিখিত পরীক্ষা। আজও রাজ্য জুড়ে পরীক্ষা দিলেন প্রায় 3,19,000। যদিও পরীক্ষার্থীদের মধ্যে দাগিরা কেউ ছিল কিনা তা স্পষ্ট করতে পারেনি কমিশন। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু ওএমআর শিটের কার্বন কপি রয়েছে। ওএমআর শিটের কার্বন কপি পেয়েছেন? হ্যাঁ। কেমন হলো পরীক্ষা? ভালো। কি মনে হচ্ছে এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে? হ্যাঁ। পরীক্ষার প্রশ্ন, তার নিচেই কিন্তু কার্বন কপি থাকছে, অর্থাৎ ওএমআর শিটের কার্বন কপি যেটা তারা লিখে এসেছেন তার সরাসরি কার্বন কপি তারা নিয়ে এসেছেন। এইবার কার্বন কপি নিয়ে এলেন হাতে, এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে মনে হচ্ছে? দেখা যাক, এখন সময়ের অপেক্ষা। ভরসা রাখতে পারছেন? এত দুর্নীতি হয়েছে, এখন কোশ্চেন পেপার তো একটু মোটামুটি ইজি হয়েছে, এখন দেখা যাক কি হয়। ভরসা রাখতে পারছেন? না, ভরসা ওইভাবে রাখতে পারছি না। কোয়েশ্চেন খুবই পাতি করেছে, যাতে ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার চান্সই আছে, কিন্তু এরপর আবার দুর্নীতি শুরু হবে বলে মনে হচ্ছে। এটা আপনার কোশ্চেন পেপার ছিল? এটা আমার কোয়েশ্চেন পেপার ছিল। আর ভেতরে রয়েছে ওএমআর শিটের কার্বন কপি রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু দুর্নীতিমুক্ত হবে বলে মনে হচ্ছে না। ভরসা রাখতে পারছেন না? পরীক্ষা কেন্দ্র থেকে
থেকে বেরিয়েই পরীক্ষার্থী বলছেন যে ভরসা রাখতে পারছি না। আমি দেখবো আরো অন্যদের সাথে কথা বলবো। কার্বন কপি পেয়েছেন ওএমআর শিটের? পেয়েছেন? কি মনে হচ্ছে এবার দুর্নীতি হবে না? মনে হচ্ছে তো হবে না। না, কার্বন কপি দিয়েছে যেহেতু সবার কাছে তো থাকবে প্রমাণ। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আমি আরো কথা বলার চেষ্টা করব। কার্বন কপি পেয়েছেন দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে সব পরীক্ষা কেন্দ্রে ঠিক ছিল? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপারও খুব ভালো ছিল, খুব ইজি ছিল। এবার কি স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে কি মনে হয়? মনে হচ্ছে তো, আশা করা যায়। হচ্ছে কার্বন কপি ওএমআর শিটের এই যে ক্যান্ডিডেট ইনি যেগুলো ফিল আপ করেছেন সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনটা এ চুজ করেছেন, কোনটা বি চুজ করেছেন। অর্থাৎ তিনি কিন্তু যখন মডেল অ্যান্সার স্ক্রিপ্ট বেরোবে তিনি কিন্তু মিলিয়ে দেখে নিতে পারবেন। আমাদের একটাই আবেদন, যেন ইন্টারভিউ এবং ডেমো যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়, কারণ না হলে ওখানে যে মার্কসটা আছে, এখানে তো 60 মার্কস, ওখানে আছে 10 + 20 30 নাম্বার। তাই এখানে যদি কেউ 55 পায় আর যদি কেউ 40 পায়, ওখানে ইন্টারভিউ তার কাছে 27-3 দিয়ে দিতে পারে তার কাছে, সেটা কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তো সেখানে যে কতটা স্বচ্ছতা হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা যেন দাবি, সেখানে ভিডিওগ্রাফির মধ্যে বা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তত্ত্বাবধানে যেন সেটা হয়। একেবারেই তারা কিন্তু এখনো দুর্নীতির আশঙ্কা করছে। তবে আজকের যে এই পরীক্ষা, সেই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সব পরীক্ষার্থী, এসএসসি, শিক্ষা দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে তিনি পোস্টও করেছেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।